এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬১ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৪ নম্বরে বলা হয়েছে প্রতিটি সমস্যার ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করি। দেখো, আমাদেরকে বলা হয়েছে এই যে নিচে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আমরা বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো, আমরা যদি ক নম্বর প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি, এখানে ক নম্বরে বলা হয়েছে প্রতিটি সিঙ্গারার দাম ৬ টাকা এবং আমার কাছে ১০০ টাকার একটি নোট রয়েছে। আমি ১০টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাবো? দেখো, আমরা যদি আবারও প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, আমাদেরকে বলা হয়েছে প্রতিটি সিঙ্গারার দাম হচ্ছে ৬ টাকা, অর্থাৎ প্রতিটি মানে কি, একটি সিঙ্গারার দাম হচ্ছে ৬ টাকা। এখন বলা হয়েছে আমার কাছে ১০০ টাকার একটি নোট আছে। তাহলে ১০০ টাকার একটি নোট মানে কি? ১০০ টাকার একটি নোট মানে কিন্তু ১০০ টাকায়, তাই না? তাহলে আমার কাছে মোট আছে ১০০ টাকা। এখন এই ১০০ টাকা দিয়ে আমি কি করব? ১০টি সিঙ্গারা কিনবো। তাহলে 10টি সিঙ্গারা কিনলে আমি এবারে কত টাকা ফেরত পাবো, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন এটিকে আমরা এমনভাবে গাণিতিক বাক্যে এটিকে তৈরি করব যেন বন্ধনী থাকে। এই বন্ধনী আমাদের কিন্তু ব্যবহার করে এই গাণিতিক বাক্যটা তৈরি করতে হবে, তাই না? দেখো, এটি কিন্তু খুবই সহজ। যদি তোমরা বোঝার চেষ্টা করো, দেখো খুব সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারবো। দেখো, আমাদের কাছে যেহেতু মোট ১০০ টাকা রয়েছে, তাই না? এই ১০০ টাকা থেকেই তো আমরা সিঙ্গারা কিনবো, এবং ১০০ টাকা থেকে আমরা যে কয় টাকার সিঙ্গারা কিনবো সেই কয় টাকা কি আমাদের কাছ থেকে কমে যাবে না বেড়ে যাবে? আমাদের কাছ থেকে কিন্তু কমে যাবে। আর যদি কমে যায় তাহলে কি হয়? কমে গেলে হয় বিয়োগ, তাই না? যার কারণে আমরা এই ১০০ থেকে বিয়োগ করবো কাকে? সিঙ্গারার যে দাম। অর্থাৎ আমরা মোট সিঙ্গারা কিনেছি কতটি? 10টি সিঙ্গারা কিনেছি। তাহলে একটি সিঙ্গারার দাম যদি ৬ টাকা হয়, 10টি সিঙ্গারার দাম কি নিশ্চয়ই 10 গুণ বেশি হবে, তাই না? তাহলে এই 10-এর সঙ্গে 6কে আমরা কি করব? গুণ করব। প্রথমে আমরা ১০০ লিখে ১০০ থেকে বিয়োগ করব কাকে? এই দুটিকে গুণ করলে আমরা যা পাবো সেই সংখ্যাটাকে কিন্তু আমরা ১০০ থেকে বিয়োগ করলেই পেয়ে যাব যে আমরা কত টাকা ফেরত পাবো। দেখো, নিচে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের জন্য একটি উদাহরণস্বরূপ দেখো আমাদের কিন্তু এইখানে বক্স করে দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ আমরা এই যে প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছি, এখানে আমরা কত লিখব? যেহেতু আমাদের কাছে মোট ১০০ টাকা ছিল, এই জন্য আমরা শুরুতে লিখবো হচ্ছে ১০০ টাকা, তাই না? কারণ এই ১০০ টাকা থেকেই তো আমরা সিঙ্গারা কিনেছি। এই ১০০ টাকা থেকে যখন আমরা সিঙ্গারা কিনলাম, যে কয় টাকার সিঙ্গারা কিনবো সেই কয় টাকা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে। যার কারণে কিন্তু আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। এরপরে দেখো, এখন আমরা এই ১০০ টাকা থেকে কতকে বিয়োগ করব? আমরা কিন্তু সিঙ্গারার যে দাম, তাই না? আমরা 10টি সিঙ্গারা যেহেতু কিনেছি, 10টি সিঙ্গারার যে কয় টাকা দাম হবে সেই টাকাকে কিন্তু আমরা ১০০ থেকে বিয়োগ করব। তাহলে আমাদের কিন্তু এবারে বের করতে হবে 10টি সিঙ্গারার দাম কত টাকা। একটির দাম দেওয়া রয়েছে হচ্ছে 6 টাকা, তাই না? তাহলে 10টির দাম কি নিশ্চয়ই 10 গুণ বেশি হবে। আচ্ছা, যেহেতু 10টি সিঙ্গারা কিনেছি, আমরা এই জন্য কী করব? এইখানে এই যে প্রথম ঘর, এইখানে লিখবো হচ্ছে 10, এবং এই 10-এর সঙ্গে গুণ করব কাকে? যেহেতু আমরা 10টি সিঙ্গারা কিনেছি এবং একটি সিঙ্গারার দাম কয় টাকা? 6 টাকা। যার কারণে আমরা এই ঘরে লিখে দেবো 6, অর্থাৎ 10 গুণ 6, এবং এটাকে কিন্তু আমরা ব্র্যাকেট দিব, মানে বন্ধনী দিয়ে আটকে দিব। কারণ হচ্ছে কি, এখানে কেন বন্ধনী দিব? কারণ এই বন্ধনী যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখানে 10টি সিঙ্গারার দাম একত্রে কত হবে, তাই না? এই বন্ধনী দ্বারা আমরা কি বোঝালাম? এই বন্ধনী দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে 10-এর সঙ্গে 6কে যখন আমরা গুণ করব তখন আমরা 10টি সিঙ্গারার দাম এই বন্ধনীর ভিতরে পেয়ে যাব। এটি হচ্ছে বন্ধনীর অর্থ। ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? 100 বিয়োগ, এরপরে বন্ধনীর ভিতরে লিখলাম 10 গুণ 6। ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে কিন্তু আমরা চাইলে এটিকে সমাধান করতে পারি। হ্যাঁ, আমাদের যদিও এখানে প্রশ্নে কিন্তু সমাধান করার কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করি। অর্থাৎ এই যে বাক্যটি আমরা তৈরি করেছি এটি হচ্ছে কি গাণিতিক বাক্য। তোমরা চাইলে এটিকে কিন্তু সমাধান করতে পারো। যেহেতু এখানে একটি ব্র্যাকেট মানে বন্ধনী রয়েছে, আমরা প্রথমে বন্ধনীর কাজ করব, তাই না? অর্থাৎ বন্ধনীর ভিতরে রয়েছে 10 গুণ 6, 10 এবং 6কে গুণ করলে হয় 6 10 60। তারপর আমরা নিচের লাইনে কী করব? আমরা এই 100 থেকে 60কে বিয়োগ করে দেবো। 100 থেকে 60কে বিয়োগ করলে থাকে হচ্ছে 40। তার মানে আমরা বুঝতে পারি কি, আমাদের 10টি সিঙ্গারা কেনার পরে আমরা কত টাকা ফেরত পাবো? 40 টাকা ফেরত পাবো। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তোমাদেরকে এটিকে সমাধান করে দেখাচ্ছি না, কারণ আমাদের এখানে সমাধান করার কথা বলা হয়নি। এরপরে দেখো, যদি আমরা একটু নিচে চলে যাই, এখানে যদি আমরা খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, খ নাম্বার আমাদেরকে বলা হয়েছে একটি ইলিশ মাছের দাম
300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমরা মোট কত কিনলে আমার মোট কত খরচ হবে? আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি ইলিশ মাছের দাম হচ্ছে 300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 200 টাকা। এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝার রয়েছে। এখানে বলা হয়েছে কি এক জোড়া, তাই না? এক জোড়ায় কতটি হয়? এক জোড়ায় হয় 2টি, তাই না? তার মানে এক জোড়া দ্বারা আমরা বুঝতে পারি 2টি, অর্থাৎ 2টি কবুতরের দাম 200 টাকা। এখন আমাদের বলা হয়েছে আমরা যদি একটি ইলিশ মাছ কিনি এবং একটি কবুতর কিনি তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে করে বের করব? যেহেতু একটি ইলিশ মাছ কিনেছিলাম, একটি ইলিশ মাছের দাম কয় টাকা? 300 টাকা। তাহলে আমরা শুরুতে লিখবো 300। এই দেখো এখানে লিখবো আমরা প্রথমে 300। এই 300-র সঙ্গে যোগ করবো কিসের দামকে? যোগ করবো কিন্তু আমরা কবুতরের দামকে, তাই না? দেখো যার কারণে এখানে আমরা একটু যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবং আমরা কয়টি কবুতর কিনেছিলাম? আমরা কিন্তু কবুতর কিনেছি একটি কবুতর। দেখো এখানে বলা হয়েছে একটি কবুতর। তাহলে আমাদের এখানে কিন্তু 2টি কবুতরের দাম দেওয়া রয়েছে, অর্থাৎ এক জোড়ার দাম রয়েছে। তার মানে 2টি কবুতরের দাম রয়েছে কত টাকা? 200 টাকা। এই 200 টাকা থেকে কিন্তু আমাদের একটি কবুতরের দাম বের করতে হবে, তাই না? কারণ আমরা একটি কবুতর কিনেছি। আচ্ছা, তাহলে একটি কবুতরের দাম আমরা কিভাবে করে বের করব? দুইটির দাম যদি 200 টাকা হয়, একটির দাম কী হবে? কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তো আমরা একটির দাম কীভাবে করে বের করতে পারি? এই 200 টাকাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেহেতু এক জোড়া মানে 2টি, তাহলে এই 200কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে একটি কবুতরের দাম কত, তাই না? দেখো যার কারণে কিন্তু আমরা এইখানে কীভাবে লিখতে পারি? যেহেতু আমরা একটি ইলিশ মাছ কিনেছি, একটি ইলিশ মাছের দাম 300 টাকা, আমরা প্রথমে লিখবো হচ্ছে 300। এরপর একটি যোগ চিহ্ন দেবো। কারণ যোগ চিহ্ন দেবো কেন? কারণ এই ইলিশ মাছের দামের সাথে আমরা কিন্তু কবুতরের দামটাকে যোগ করব। এখন আমরা এখানে একটি ব্র্যাকেট দেবো, হ্যাঁ? ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? কবুতরের যে দাম, অর্থাৎ একটি কবুতরের যে দাম সেটিকে কিন্তু আমরা এই ব্র্যাকেটের ভিতরে লিখবো। আমরা একটি কবুতরের দাম বের করবো কীভাবে? যেহেতু দুইটির দাম দেওয়া রয়েছে 200 টাকা, এই 200কে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে তো একটির দাম আমরা পেয়ে যাব। যার কারণে আমরা কী করবো? এই খালি ঘরে প্রথমে লিখবো হচ্ছে 200। এরপরে এখানে দেখো একটি ভাগ চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে 200কে ভাগ করবো আমরা কত দ্বারা? 2 দ্বারা, কারণ এক জোড়া মানেই তো 2টি, তাই না? এই জন্য আমরা 200কে ভাগ করবো 2 দ্বারা। এটিকে আমরা ব্র্যাকেট দিলাম কেন? কারণ এই ব্র্যাকেট দ্বারা আমরা বুঝতে পারছি যে এই ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু একটি কবুতরের দাম বের করতে পারবো, তাই না? অর্থাৎ এই ব্র্যাকেটের কাজ যখন আমরা করব তখন আমরা এখানে একটি কবুতরের যে মূল্য সেটিকে কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এই ব্র্যাকেট দ্বারা কিন্তু এটিকেই বোঝানো হয়েছে। তাহলে আমাদের কিন্তু সাধারণ যে গাণিতিক বাক্য এটি তৈরি করা হয়ে গেল। তোমরা কিন্তু চাইলে এটিকে সমাধান করতে পারো। আচ্ছা, এরপর যদি একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। গ নাম্বারে বলা হয়েছে একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়ার দাম 60 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত? দেখো আমাদের বলা হয়েছে একটি বাঁধাকপির দাম হচ্ছে 25 টাকা এবং একটি কুমড়ার দাম হচ্ছে 60 টাকা। এখন এরকম আমরা বাঁধাকপি কিনবো কয়টি? বাঁধাকপি কিনবো হচ্ছে 2টি এবং কুমড়া কিনবো হচ্ছে 3টি। তাহলে আমাদের মোট কত টাকা লাগবে, অর্থাৎ আমাদের দাম কত হবে? এটিকে আমরা কীভাবে করে বের করবো? যেহেতু একটি বাঁধাকপির দাম দেওয়া রয়েছে 25 টাকা, তাহলে আমরা বাঁধাকপি কিনবো কয়টি? 2টি। তাহলে 25-এর সঙ্গে 2কে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে 2টি বাঁধাকপির দাম কত। কারণ কি একটির যে দাম হবে তার চেয়ে কিন্তু 2টির দাম 2 গুণ বেশি হবে, তাই না? যার কারণে আমরা প্রথমে বাঁধাকপির দামটাকে বের করব। বাঁধাকপির দাম আমরা কীভাবে বের করব? এই 25-এর সঙ্গে আমরা গুণ করব 2কে, যেহেতু 2টি বাঁধাকপি কিনবো এই জন্য আমরা লিখবো 25। এরপর দেখো এখানে কিন্তু গুণ আমরা দেখতে পাচ্ছি 25 গুণ, এখানে লিখবো 2, যেহেতু 2টি বাঁধাকপি আমরা কিনেছি। এখন এইখানে কিন্তু আমরা একটু ব্র্যাকেট দেবো। দেখো এই দুই পাশে কিন্তু আমরা ব্র্যাকেট দেখতে পাচ্ছি। কেন? কারণ এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা বাঁধাকপির দামটাকে খুঁজে পাবো। অর্থাৎ এই 25 এবং 2কে যখন গুণ করব তখন কিন্তু আমরা বাঁধাকপির যে দাম সেটিকে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, তাই না? এই জন্য কিন্তু আমরা শুধুমাত্র বাঁধাকপির দামটাকে এখানে ব্র্যাকেট দ্বারা আলাদা করেছি এবং এই বাঁধাকপির সাথে আমরা যোগ করব কাকে? যোগ করে দেব কুমড়োর দামকে, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের মোট কত টাকা দাম হবে। তাহলে বাঁধাকপির দাম এবং কুমড়োর দামকে আমরা যোগ করবো, যার কারণে এই মাঝখানে কিন্তু আমরা একটু যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবারে এইখানে কিন্তু আমরা কুমড়োর দামটাকে বের করব। একটি কুমড়োর দাম কয় টাকা? একটি কুমড়োর দাম কিন্তু 60 টাকা। তাহলে এরকম আমরা কুমড়া কিনেছি কতটি? কুমড়া কিনেছি কিন্তু 3টি। যার কারণে এই 60-এর সঙ্গে আমরা 3কে কী করব? গুণ করে দেবো। কারণ একটি কুমড়ার দাম যদি 60 টাকা হয় 3টির দাম কিন্তু 3 গুণ বেশি হবে, তাই না? যার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে 60 এবং দেখো এখানে একটু গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা লিখবো 60 গুণ 3, আমরা লিখবো হচ্ছে 60 গুণ 3। আচ্ছা, এরপর আমরা কিন্তু এটিকেও একটি ব্র্যাকেট দ্বারা আটকে দেবো। কারণ হচ্ছে কি এই ব্র্যাকেটের মধ্যে আমরা যা পাবো সেটি হচ্ছে কি 3টি কুমড়ার দাম। তাহলে আমরা
এই ব্র্যাকেটের মধ্যে পাবো হচ্ছে ফুলকপি বাঁধাকপির দাম, এবং এই ব্র্যাকেটের মধ্যে পাবো আমরা কুমড়ার দাম। তাহলে এই দুটিকে যখন আমরা যোগ করব, অর্থাৎ এই গুণের কাজটুকুকে করার পরে যখন আমরা যোগ করে দেবো, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কত টাকা দাম আমাদের হবে, তাই না? আশা করি সকলে তোমরা এটিকেও খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এইখানে কিন্তু আমাদের একটি কথা বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে একই গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয়। অর্থাৎ আমাদের বলা হয়েছে যে একই গাণিতিক বাক্যে যদি যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ থাকে, তাহলে আমাদের শুরুতে কী করতে হবে? শুরুতে গুণ অথবা ভাগের কাজটাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং বলা হয়েছে কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করতে হয়। অথবা আমরা ধরে নিচ্ছি কি, আমরা ধরে নিচ্ছি যে এমন একটা গাণিতিক বাক্য রয়েছে যেখানে গুণও রয়েছে ভাগও রয়েছে। তাহলে আমরা কোনটার কাজ আগে করব? আমরা কিন্তু বাম পাশ থেকে করতে করতে আমরা যাব, ঠিক আছে? যদি আগে গুণ থাকে তাহলে কিন্তু আমরা আগে গুণের কাজই করব, যদি আগে ভাগ থাকে তাহলে আমরা আগে ভাগের কাজই করব, ঠিক আছে? এইভাবে করে সমাধান করব। তবে যোগ এবং ভাগ যদি থাকে তাহলে আমরা কার কাজ আগে করব? আমরা কিন্তু আগে ভাগের কাজ করব। আবার যদি যোগ এবং গুণ থাকে তাহলে আমরা আগে কার কাজ করব? আমরা কিন্তু আগে গুণের কাজ করব, ঠিক আছে? তার মানে গুণ এবং ভাগের কাজ আমাদের সর্বপ্রথম করতে হবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের বলা হয়েছে গাণিতিক বাক্য লেখার সময় উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিম্নলিখিত উপায়ে লিখতে পারি। অর্থাৎ আমরা এই যে উপরে যে গাণিতিক বাক্যগুলো এখানে তৈরি করেছি, দেখো এই যে গাণিতিক বাক্যগুলো তৈরি করেছি, এগুলোকে বলা হয়েছে কি, এগুলো লেখার সময় উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যে বন্ধনী ব্যবহার করে এগুলোকে সমাধান করেছি, আমাদের এই বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই, এটি বলা হয়েছে। আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিম্নলিখিত উপায়ে লিখতে পারি। অর্থাৎ আমরা কিন্তু ক নাম্বার যে গাণিতিক বাক্যটা তৈরি করেছিলাম সেটি কি হয়েছিল? 100 বিয়োগ, এরপরে ব্র্যাকেটের মধ্যে আমরা পেয়েছিলাম 10 গুণ 6। দেখো আমরা যদি কয়ের কাছে একটু ফিরে যাই, 100 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে মানে বন্ধনীর মধ্যে 10 গুণ 6, আমরা কিন্তু ঠিক সেই একই কথাটি এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা ঠিক একই কথাটি দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা যখন ব্র্যাকেট ছাড়া অর্থাৎ এই বন্ধনী ছাড়া লিখবো তখন কীরকম হবে? 100 বিয়োগ 10 গুণ 6। অর্থাৎ আমরা এইভাবে করে ব্র্যাকেট দিয়ে মানে বন্ধনী দিয়ে যদি সমাধান করি তাহলেও যে উত্তর হবে, এবং বন্ধনী ছাড়া যদি আমরা এইভাবে করে লিখে সমাধান করি তাহলেও কিন্তু ঠিক একই উত্তরই হবে। আবার খতে আমরা লিখেছিলাম কি 300 যোগ, এরপরে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছিলাম 200 ভাগ 2, তাই না? তাহলে এটিকে এইভাবে করে যদি আমরা সমাধান করি তাহলে যে উত্তর হবে, আমরা যদি এই বন্ধনী ছাড়া অর্থাৎ ব্র্যাকেট ছাড়া যদি এইভাবে করে লিখি 300 যোগ 200 ভাগ 2, তাহলেও কিন্তু আমাদের উত্তর একই হবে। কেন উত্তর একই হবে? কারণ আমরা কিন্তু নিয়ম মেনে সমাধান করব। আচ্ছা দেখো এখানে যদি বন্ধনী আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি, এই বন্ধনীর ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? আমরা জানি বন্ধনী থাকলে সেটির কাজ আগে করতে হয়, তাই না? তার মানে এই ভাগের কাজটাকে কিন্তু আমরা আগে করব, 200কে ভাগ করব 2 দ্বারা, এটির কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। আবার যখন আমরা বন্ধনী না দেখব অর্থাৎ না ব্যবহার করব তখন আমাদের অঙ্কটি যখন এরকম হচ্ছে 300 যোগ 200 ভাগ 2, তাহলে এটির ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যোগ এবং রয়েছে ভাগ, তাহলে কোনটির কাজ আগে করব? আমরা তো নিশ্চয়ই ভাগের কাজ আগে করব, কারণ আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকলে কিন্তু গুণ এবং ভাগের কাজ আগে করতে হয়। তার মানে এখানে যেহেতু ভাগ রয়েছে ভাগের কাজটাকে আমাদের আগে করতে হবে। তাহলে 200 দ্বারা কিন্তু আমরা প্রথমে 2কে ভাগ করব, তাহলে এই নিয়মটাই কিন্তু অটোমেটিক চলে আসবে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারি যে এইভাবে সমাধান করি বা এইভাবে করে লিখে সমাধান করি, যেভাবেই করি না কেন উত্তর আমাদের একই হবে। এরপরে গতে দেখো আমরা লিখেছিলাম কি, আমরা কিন্তু এখানে দুটি ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, মানে দুটি বন্ধনী ব্যবহার করেছিলাম, তাই না? একটির মধ্যে লিখেছিলাম 25 গুণ 2, তারপরে যোগ চিহ্ন দিয়ে আরেকটি বন্ধনের মধ্যে লিখেছিলাম 60 গুণ 3। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বন্ধনী ব্যবহার না করি তাও কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, এবং দুটির ক্ষেত্রে কিন্তু আমাদের একই উত্তর হবে। কেন? কারণ দেখো এখানে যে বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, বন্ধনী দ্বারা আমরা বুঝতে পারি বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে, তাই না? অর্থাৎ এই দেখো 25কে 2 দ্বারা প্রথমে আমরা গুণ করব, তারপরে 60কে 3 দ্বারা আমরা গুণ করব। তো এইখানে যখন আমাদের বন্ধনী না থাকবে তখনও কিন্তু আমরা এই দুটির কাজ আগে করব। কিভাবে? কারণ এখানে রয়েছে গুণ যোগ গুণ। তাহলে আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু শুরুতে ভাগ এবং গুণের কাজটা করতে হয়। তাহলে আমরা কিন্তু এখানে একটি গুণ দেখতে পাচ্ছি, এখানে একটি গুণ দেখতে পাচ্ছি, তাহলে এই দুটি গুণের কাজ নিশ্চয়ই আমরা আগে করব, তারপরে আমরা এই যোগের কাজটাকে করব, তাই না? তাহলে আমরা এইভাবে করি বা এইভাবে করি, যেভাবেই করি না কেন উত্তর কিন্তু আমাদের একই হবে। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো
এখানে 4 নম্বরে বলা হয়েছে হিসাব করো। দেখো এখানে একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে হিসাবের ক্রমটি খেয়াল রাখতে হবে। তাহলে হিসাবের ক্রম মানে কি? আমরা একটু আগে হিসাব করার যে নিয়মটি শিখেছি সেটিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটিকে যদি খেয়াল থাকে তাহলে আমরা এই সমস্ত অঙ্কগুলোকে খুবই সহজে সমাধান করতে পারবো। আচ্ছা, নিয়মটি হচ্ছে কি? নিয়মটি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি একসঙ্গে থাকে তাহলে আমাদের কিসের কাজ আগে করতে হবে? গুণ এবং ভাগ, অর্থাৎ ভাগ বা গুণ এবং ভাগ এগুলোর কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। এবং দেখো যদি একটা অঙ্ক আমরা এমন একটি অঙ্ক দেখলাম যেখানে গুণ রয়েছে এবং ভাগ রয়েছে, তাহলে আমরা কোনটির কাজ আগে করব? আমরা যেটিকে আগে দেখব, তাই না? আগে যে থাকবে, আগে যদি গুণ থাকে তাহলে গুণের কাজ আগে হবে, আগে যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে হবে। এই যে নিয়মটি, এই নিয়মটিকে মেনে যদি আমরা সমাধান করি, এই অঙ্কগুলো আমাদের জন্য কিন্তু কোনো ব্যাপারই না। আমরা খুবই সহজে এগুলোকে সমাধান করতে পারবো। দেখো কিভাবে সমাধান করব। আমরা যদি এখান থেকে এই অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা যদি 4-এর 1 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 6 + 12 × 5। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগ রয়েছে এবং গুণ রয়েছে। তাহলে এই দুটির মধ্যে আমরা কোনটির কাজ আগে করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু গুণের কাজ আগে করব, কারণ আমরা জানি গুণ এবং ভাগ এইগুলোর কাজ কিন্তু আমাদের আগে করতে হয়। তাহলে এতটুকু, অর্থাৎ 12 × 5 এটির কাজ কিন্তু আমাদের শুরুতে করতে হবে। আমরা এখানে একটু সমান সমান চিহ্ন দেবো। এখন আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি রয়েছে 6কে একই রকমভাবে রেখে দেবো, এখানে রয়েছে যোগকেও একই রকমভাবে রেখে দেবো। আমরা এই দুটির কাজ করবো, তাই না? অর্থাৎ 12কে গুণ করবো 5 দ্বারা। আমরা জানি 5 এবং 12কে গুণ করলে হয় 5 × 12 = 60। আমরা পাবো হচ্ছে 60। এরপর নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার নিচের লাইনে এসে আমরা কী করবো? এখানে কি বলা হয়েছে? 6 + 60, অর্থাৎ 6-এর সঙ্গে কিন্তু আমাদের 60কে এবারে যোগ করতে হবে। তাহলে 6 এবং 60কে যোগ করলে কত হয়? 6 এবং 60কে যোগ করলে পাবো হচ্ছে আমরা 66। আমরা লিখে দেব 66। এটি হচ্ছে কি আমাদের উত্তর। কীভাবে 66 পেলাম? দেখো 6 এবং এই শূন্যকে যোগ করলে হয় 6 এবং 0 মিলে হয় 6। এবং দেখো এখানে যেহেতু আর কিছু নেই, তার মানে আমরা একটি শূন্য ধরে নিতে পারি। 0 এবং এই 6 মিলে কিন্তু 6 হয়, তার মানে আমরা মোট পাচ্ছি 66। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 300 - 150 / 50। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বিয়োগ এবং ভাগ। তাহলে বিয়োগ এবং ভাগের মধ্যে কার কাজ আগে করব? আমরা কিন্তু ভাগের কাজ আগে করব, তাই না? কারণ আমরা জানি ভাগ এবং গুণ এগুলোর কাজ আগে করতে হয়। আমরা একটু সমান সমান চিহ্ন দেবো, এইগুলোকে ঠিক একই রকমভাবে রেখে দেবো। এখানে রয়েছে 300, আমরা লিখে দিলাম 300। এরপর একটি বিয়োগ রয়েছে, আমরা বিয়োগ লিখে দিলাম। এরপর এখানে বলা হয়েছে কি 150 / 50, অর্থাৎ 150কে আমাদের 50 দ্বারা ভাগ করতে হবে। আমরা যখন ভাগ করব, তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? আমরা যখন 150কে 50 দ্বারা ভাগ করব তখন আমাদের উত্তর হবে 3, ঠিক আছে? আমরা লিখে দিলাম 3। এবারে নিচের লাইনে এসে আমরা কী করবো? 300কে আমাদের এখানে কি বলা হয়েছে? 300 - 3, অর্থাৎ 300কে আমাদের এবারে 300 থেকে কিন্তু আমাদের এবারে 3কে বিয়োগ করতে হবে। আমরা যদি বিয়োগ করি, দেখো আমরা কিন্তু এই 0 থেকে 3কে বিয়োগ করতে পারবো না, কারণ 3 ছোট, 0 বড়। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এইখানের অর্থাৎ যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করি সেই সংখ্যাটিকে কিন্তু অবশ্যই বড় হতে হয়, তাই না? তাহলে এই 0 যেহেতু ছোট, এই 0কে আমরা কীভাবে করে বড় বানাতে পারি? এই পাশের ঘরে আমরা চলে যাব। পাশের ঘর থেকে আমরা 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসবো। তাহলে দেখো এই পাশের ঘরে যখন গেলাম, পাশের ঘরে গিয়ে দেখলাম ও নিজেও 0, তার মানে ওর দেওয়ার মতো কিন্তু কিছুই নেই। যার কারণে এবারে কী করবো? এবার আমরা তার পাশের ঘরে চলে যাব। অর্থাৎ তার পাশের ঘরে যখন গেলাম, দেখলাম এখানে গিয়ে রয়েছে কত? 3। এই 3-এর কাছ থেকে আমরা ওর কাছে, এই যে 0 রয়েছে ওর কাছে আমরা 1কে ধার করে দেবো। আমরা কিন্তু এই 0কে টপকে ডাইরেক্ট ওর কাছে কিন্তু 1 দিতে পারবো না, ঠিক আছে? আমাদের কিন্তু পাশের সংখ্যাকে দিতে হবে শুরুতে। আচ্ছা, 3 থেকে যদি এর কাছে আমরা 1 দিই, তাহলে দেখো ও কিন্তু আগে ছিল 0, যখন এই 3 ওর কাছে 1 দিয়ে দিল, 1 পেয়ে ও এখন হয়ে গেল 10। তার মানে এই যে 0টি এটি হয়ে গেল কিন্তু এখন 10। এবং এই 3 হয়ে গেল কত? 3 থেকে কিন্তু 1 কমে গেল, যার কারণে 3 হয়ে গেল এখন 2। এই 0টি হয়ে গেল 10। এই 10 থেকে কিন্তু এখন ওর কাছে 1 দিতে পারবে, তাই না? 10 থেকে ওর কাছে 1 দিলে ও এখন হয়ে গেল 10, এবং এই যে 10 ছিল এই 10 হয়ে গেল 9, তাই না? আচ্ছা, এবং এই 3 হয়ে গেল কত? 2 হয়ে গেল। এগুলো কিন্তু তোমরা লিখবে না, আমরা কিন্তু এগুলো মনে মনে ধরে নেব, ঠিক আছে? এই দেখো ও এখন হয়ে গেল 9 এবং এই 0টা হয়ে গেল 10, তার মানে এখন কিন্তু 3-এর চেয়ে বড় হয়ে গেল। এখন এই 10 থেকে 3 চলে গেলে কত হয়? থাকে হচ্ছে আমাদের 7, আমরা লিখে দিলাম 7। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি 9, এখানে কিন্তু আগে ছিল 0, এখন রয়েছে 9। তাহলে এই 9 থেকে এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তার মানে আমরা একটা 0 ধরে নিতে পারি। 9 থেকে 0 চলে গেলে কিন্তু 9ই থাকে, আমরা লিখে দিলাম 9। এবার দেখো এখানে আগে ছিল 3, এখন রয়েছে 2। এই 2 থেকে যদি আমরা আবারও 0কে বিয়োগ করি, অর্থাৎ 2 থেকে 0 চলে গেলে কিন্তু 2ই থেকে যায়, তার মানে আমরা পাচ্ছি 297।
এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এরপরে আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকেও যদি সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 200 বিয়োগ 25 গুণ 4। অর্থাৎ এখানে আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই বিয়োগ এবং গুণের মধ্যে কোনটির কাজ আগে করব? হ্যাঁ, আমরা কিন্তু আগে গুণের কাজ করব, তাই না? কারণ গুণ এবং ভাগের কাজ শুরুতে আমাদের করতে হয়। তাহলে আমরা কি করব? একটু সমান সমান চিহ্ন দেবো, এটিকে ঠিক একই রকমভাবে রেখে দেবো। এখানে রয়েছে 200, আমরা লিখে দিলাম 200। এরপর একটি বিয়োগ রয়েছে, বিয়োগকে বিয়োগের জায়গাতে রেখে দিলাম। এখানে বলা হয়েছে 25 গুণ 4, অর্থাৎ 25-এর সঙ্গে আমাদের 4কে গুণ করতে হবে। আমরা যখন এই দুটিকে গুণ করব তখন আমরা পাবো 4 25-এ 100। আমরা এখানে লিখে দেবো 100। ঠিক আছে, তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে গুণ করে দেখতে পারো। আমরা পাচ্ছি হচ্ছে কত? এখানে 100। এবারে আমরা নিচের লাইনে কী করবো? আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে এখানে বলা হয়েছে কি 200 বিয়োগ 100, অর্থাৎ 200 থেকে যদি আমরা 100কে বিয়োগ করি, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 2 থেকে 1 চলে গেলে থাকে 1, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত? 100। এই যে 100 পাচ্ছি, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 100। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। দেখো এর চেয়ে সহজ অঙ্ক কি আর হতে পারে? আচ্ছা, এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে দেখি, এখানে বলা হয়েছে 60 যোগ 30 ভাগ 6। তাহলে এখানে কিন্তু আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে যোগ এবং ভাগের মধ্যে কার কাজ আগে করতে হয়? হ্যাঁ, আমরা জানি ভাগের কাজ কিন্তু আগে করতে হয়। তাহলে এতটুকুর কাজ, অর্থাৎ 30 ভাগ 6, এতটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব। এবং এখানে রয়েছে 60 যোগ, এটিকে কিন্তু একই রকমভাবে আমরা রেখে দিব। আমরা লিখবো হচ্ছে 60, এরপর একটি যোগ রয়েছে, আমরা একটি যোগ চিহ্নটাকে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দেব। এবং এখানে বলা হয়েছে 30 ভাগ 6, অর্থাৎ 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 ছক 30, অর্থাৎ আমরা উত্তর পাবো কিন্তু 5। আমরা এখানে লিখে দিলাম 5। আমাদের ভাগের কাজ হয়ে গেল, এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার নিচের লাইনে এসে আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা কী করব? এখানে বলা হয়েছে কি 60 যোগ 5, অর্থাৎ 60-এর সঙ্গে আমাদের কিন্তু এবারে 5কে যোগ করতে বলা হয়েছে। আমরা যদি যোগ করি, দেখো 0 এবং 5কে যোগ করলে হয় 5, আমরা লিখে দিলাম 5। এখানে রয়েছে 6, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে আমরা এখানে একটু 0 ধরে নিতে পারি। 6 এবং 0কে যোগ করলে কিন্তু 6ই হয়। তার মানে আমরা যোগ করে পাচ্ছি কত? 65। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা যদি শুধুমাত্র নিয়মটাকে মনে রাখি, অর্থাৎ ক্রমটাকে যদি মনে রাখি, ক্রমটা হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোর মধ্যে কিন্তু গুণ এবং ভাগের কাজ আমাদের শুরুতে করতে হবে। এই যে ক্রম, এটিকে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো খুবই সহজে আমরা কিন্তু সমাধান করতে পারবো। এবং আরেকটি বিষয় যেটা বলা হয়েছে সেটি হচ্ছে কি যদি একই অঙ্কে গুণ এবং ভাগ থাকে, অর্থাৎ আমরা যদি ধরে নিই 40 গুণ আমরা ধরে নিচ্ছি 40 গুণ 30, এবারে বলা হয়েছে ভাগ 5। এখন দেখো এই যে অঙ্কটি, এই অঙ্কে কিন্তু আমরা একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এরকম যদি হয় তখন আমরা কোনটির কাজ আগে করব? এই ক্ষেত্রে যেটি শুরুতে থাকবে, অর্থাৎ শুরুতে যেহেতু এখানে গুণ রয়েছে, আমরা কিন্তু শুরুতে গুণের কাজটুকুই করব। আবার যদি শুরুতে ভাগ থাকতো তাহলে কিন্তু আমরা শুরুতে ভাগের কাজটাই করতাম। অর্থাৎ এই ক্ষেত্রে যেটি আগে থাকবে, গুণ অথবা ভাগ, এই দুটির ক্ষেত্রে যেটি আগে থাকবে সেটির কাজ কিন্তু আমরা আগে করব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।